অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের অ্যাডভেঞ্চার কাহিনী নীলকান্তমণি রহস্য। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বড়দিনের ঠিক দুদিন পরের কথা। সকালবেলা আমি আমাদের প্রিয় বন্ধু শার্লক হোমসের ফ্ল্যাটে গেলাম। উদ্দেশ্য ওকে বড়দিনের শুভেচ্ছা জানানো। ঘরে ঢুকে দেখি গায়ে একটা টকটকে লাল ড্রেসিং গাউন জড়িয়ে হোমস সোফায় হেলান দিয়ে বসে আছে। আমি বললাম, হ্যালো হোমস, গুড মর্নিং, মেরি ক্রিসমাস। আরে ওয়াটসন যে, এসো এসো, গুড মর্নিং। দেখলাম সোফার ডান ধারে ওর পাইপগুলো সুন্দর করে সার বেঁধে সাজানো, আর মেঝের কার্পেটের ওপর আজকের সবকটা খবরের কাগজ এলোমেলোভাবে ছড়ানো রয়েছে। সোফার ঠিক পাশেই একটা কাঠের চেয়ার। সেই চেয়ারের উঁচু পিঠটা থেকে একটা পুরনো ধুলো পড়া শক্ত ফেল্ট হ্যাট বা টুপি ঝোলানো রয়েছে, আর চেয়ারের বসার জায়গায় রাখা আছে একটা ফরসেফ আর লেন্স। টুপির দিকে এগিয়ে গিয়ে একটু খুঁটিয়ে দেখে বললাম, হোমস, তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব ব্যস্ত। সকাল সকাল এসে তোমার কাজে বাধা দিয়ে ফেললাম না তো ভাই? আরে না না, মোটেই না, উল্টে তুমি আসাতে বেশ ভালোই হলো বুঝলে। তোমার সাথেই এই টুপিটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারবো ভাবছিলাম। এই পুরনো টুপিটা নিয়ে? হ্যাঁ, এই টুপিটা নিয়েই। আপাত দৃষ্টিতে ব্যাপারটা জলের মতো সোজা মনে হলেও এর মধ্যে এমন কয়েকটা চমৎকার পয়েন্ট আছে যেগুলো শুধু যে মজার তাই নয়, তার থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে। বাইরে যা মারাত্মক বরফ পড়ছে বাবা, জানলার কাঁচগুলো পুরো বরফে ঢেকে গেছে। একটু হাত পা গরম করে নিয়ে আগে, বুঝলে। আমি ঘরের জ্বলন্ত চুল্লির কাছে একটা আরাম কেদারা টেনে নিয়ে বসলাম, আর আগুনের আঁচে হাত পা গরম করতে করতে আবারও ওই ধুলো পড়া টুপিটার দিকে তাকালাম। আচ্ছা হোমস, টুপিটা দেখে যতই সাধারণ আর পাঁচটা টুপির মতো মনে হোক না কেন, আমি কিন্তু জোর দিয়ে বলতে পারি এর পেছনে কোনো রহস্য আছে। এই টুপিটার সূত্র ধরেই তুমি নিশ্চয়ই কোনো বড় রহস্যের জাল ছিঁড়ে ফেলবে আর অপরাধীকে হাতে নাতে ধরে ফেলবে, তাই না বলো? আরে না না ওয়াটসন, তুমি সবসময় শুধু অপরাধ আর অপরাধীই খোঁজো। এই টুপিটার সাথে কোনো ক্রাইম বা অপরাধের দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগাযোগ নেই। বাবা, সে কি, অপরাধের যোগাযোগ নেই? বলো কি? তাহলে এটা কিসের কেস? এটাকে তুমি বড়জোর একটা অদ্ভুত বা আজব কাণ্ড বলতে পারো। ভেবে দেখো ওয়াটসন, এই বিশাল লন্ডনে মাত্র কয়েক মাইল জায়গার মধ্যে যখন 40 লক্ষ লোক দিনরাত গাদাগাদি ধাক্কাধাক্কি করে ঘোরাঘুরি করছে, তখন কত রকমের উদ্ভট ঘটনা যে ঘটতে পারে তা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। মানুষ কত প্রয়োজনে ছুটছে, হইচই করছে, গোলমাল করছে। এইসব কাণ্ড কারখানার মাঝে এমন অনেক ঘটনা ঘটে যা দেখতে ভীষণ অস্বাভাবিক লাগলেও আসলে সেগুলোকে কোনোভাবেই অপরাধ বলা যায় না। তা অবশ্য তুমি ভুল বলনি। সত্যি কথা বলতে গেলে আমার ডায়েরিতে শেষ যে 6টা তদন্তের কথা আমি লিখে রেখেছি, তার মধ্যে 3টে তো আইনের চোখে কোনো অপরাধই ছিল না। একদম ঠিক কথা বলছেন। তুমি ওই আইরিন অ্যাডলারের কাগজপত্র, মিস মেরি সাদারল্যান্ডের ঘটনা, আর যেটাকে তুমি তোমার ডায়েরিতে ওষ্ঠবক্র রহস্য নাম দিয়েছো, সেগুলোর কথাই বলছো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমার দৃঢ় বিশ্বাস এই টুপির ব্যাপারটাও ওই রকমই একটা নির্দোষ আর অদ্ভুত ধরনের কাণ্ড হবে। আচ্ছা ওয়াটসন, তুমি আমাদের পুলিশ কমিশনার পিটারসনকে চেনো তো? হ্যাঁ, চিনি বই কি, বেশ চটপটে আর চেনা লোক। কেন বলো তো? এই টুপিটা আসলে ওরই সম্পত্তি। কি বললে? এই ধুলো মাখা পুরনো ফেটে যাওয়া টুপিটা পিটারসনের? আরে না না, তুমি ভুল বুঝছো ওয়াটসন। এই টুপিটা পিটারসনের নিজের সম্পত্তি নয়, এটাও কুড়িয়ে পেয়েছে। আসল মালিক যে কে সেটা আমরা এখনো জানতে পারিনি। কুড়িয়ে পেয়েছে? কোথায় পেল? আমি বলি কি, এটাকে স্রেফ একটা ছেঁড়া ফাটা টুপি হিসেবে না দেখে একটা ধাঁধা বা সমস্যা হিসেবে দেখো, তাহলেই কিন্তু আসল মজাটা পাবে। তা তো বুঝলাম, কিন্তু প্রথম কথা হলো এই টুপিটা তোমার ঘরে এলো কি করে? ক্রিসমাসের দিন একদম ভোরে এই টুপিটা আর তার সাথে একটা বেশ মোটা সোটা তাজা হাঁস আমার কাছে আসে। সেই হাঁসটা অবশ্য এখন পিটারসনের রান্নাঘরের হাঁড়িতে ফুটছে। হাঁস রান্নাঘরের হাঁড়িতে ফুটছে? এই ব্যাপারটা একটু খোলসা করে বলো তো, কিছুই মাথায় ঢুকছে না।
অল্প কথায় ব্যাপারটা এইরকম। পিটারসনকে তো তুমি জানো, বেশ সৎ আর পরিশ্রমী লোক। বড়দিনের দিন ভোর 4টে নাগাদ সে টটেনহ্যাম কোর্ট রোড ধরে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার গ্যাসের আলোয় সে দেখল একজন বেশ লম্বা লোক সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আগে আগে হেঁটে হেঁটে চলেছে। আর সেই লোকটার পিঠে ঝুলছিল একটা বেশ হৃষ্টপুষ্ট হাঁস। ভোর 4টে পিঠে হাঁস নিয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারপর কি হলো? তারপর লোকটা যখন গু স্ট্রিটের কাছাকাছি পৌঁছেছে, তখন পিটারসন দেখলো একদল গুন্ডা টাইপের ছেলে ওই লোকটাকে ঘিরে ধরে কথা কাটাকাটি শুরু করেছে। সে কি? আচমকা গুন্ডাদের একজন ধাক্কা মেরে লোকটার মাথার এই টুপিটা নিচে ফেলে দেয়। টুপি পড়ে যাওয়ায় রেগে গিয়ে লোকটি তার হাতের লাঠিটা বাতাসে বাই বাই করে ঘোরাতে শুরু করে। আর তাতেই ঘটে গেল এক বিপত্তি। লাঠির ঘা লেগে পাশের একটা দোকানের শোকেসের কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। সর্বনাশ! তারপর পিটারসন কি করলো? এইসব দেখে পিটারসন লোকটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য সেই দিকে দৌড়ে যায়। কিন্তু মজাটা দেখো না, পুলিশের পোশাক পরা পিটারসনকে ছুটে আসতে দেখে আর দোকানের কাঁচ ভেঙে ফেলার ভয় ওই লোকটি এতটাই ঘাবড়ে গেল যে কাঁধের হাঁসটা ওখানেই ফেলে দিয়ে একটা গলির ভিতরে দৌড়। বাপ রে বাপ! পুলিশের ভয় নিজের হাঁস টুপি সব ফেলে পালালো। হ্যাঁ, আর ওখানকার গলিগুলো এত সরু আর পেঁচানো যে পুরো পাড়াটা যেন একটা গোলক ধাঁধা। লোকটা নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেল। এদিকে পিটারসনকে আসতে দেখে গুন্ডাগুলো যে যেদিকে পারলো পিটটান দিল। ব্যাস, ঘটনাস্থলে পৌঁছে পিটারসন শুধু এই টুপিটা আর হাঁসটাকে একলা পড়ে থাকতে দেখলো। তো পিটারসন নিশ্চয়ই টুপি আর হাঁসটা চটপট তাদের আসল মালিকের কাছে পৌঁছে দিয়ে এসেছে। না হে ওয়াটসন, না। সে কি? আসল গোলমালটা তো ঠিক সেইখানেই। হাঁসটার বাঁ পায়ে অবশ্য একটা কার্ড সুতো দিয়ে আটকানো ছিল, তাতে লেখা ছিল মিসেস হেনরি বেকার। আর এই টুপিটার ভেতরে ছোট করে HB এই দুটো অক্ষর লেখা ছিল। তাহলে তো চেনা খুবই সহজ, নাম ঠিকানা তো পাওয়াই গেল। অত সোজা নয় ভাই। মুশকিলটা কি জানো, এই বিশাল লন্ডন শহরে অন্তত 1000 খানেক লোক আছে যাদের পদবি বেকার, আর তাদের মধ্যে খুব কম হলেও 100 খানেক লোকের নাম হেনরি। এখন ভাবো, এই 100 জন হেনরি বেকারের মধ্যে আসল মালিককে খুঁজে বের করা কি চারটিখানি কথা? ও হ্যাঁ, তা তো বটেই। তাহলে পিটারসন তখন কি করলো? সেই দিনই সকালে এসে হাঁস আর টুপিটা নিয়ে সোজা আমার এখানে এসে হাজির হলো। পিটারসন তো ভালো করেই জানে যে এই ধরনের যে কোনো জটিল সমস্যার সমাধান করতে আমার কতটা ভালো লাগে। তুমি আসবার ঠিক একটু আগে পর্যন্ত হাঁসটা আমার কাছেই জমা ছিল, কিন্তু আমার মনে হলো একটা মরা হাঁস আর বেশি দিন ঘরে জমিয়ে রাখা ঠিক হবে না, ওটা পচে নষ্ট হয়ে যাবে। তাই ওটাকে রান্নাঘরে পাঠানোই বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। তা যা বলেছো। তাই যেহেতু পিটারসন ওটা কুড়িয়ে পেয়েছিল, ওই ওটার সদ্গতি করছে, আর আমি এখানে বসে এই অপরিচিত লোকটার পুরনো টুপিটা নিয়ে একটু নাড়াচাড়া করছি, যদি কোনো সূত্র পাওয়া যায়। আচ্ছা হোমস, টুপি আর হাঁসের মালিক কি এই কদিনে খবরের কাগজে কোনো খোঁজ খবর বা বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয়নি? না, একটাও না। দেয়নি? তাহলে কোন সূত্র ধরে তুমি তার সন্ধান পাবে বলে আশা করছো? যেটুকু তথ্য বিচার বিবেচনা আর পর্যবেক্ষণ করে বের করতে পারি। এরপর চেয়ারের টুপিটা দেখিয়ে আমি বললাম, এই ছেঁড়া টুপিটা থেকে তথ্য পাবে? হ্যাঁ, নিশ্চয়ই। যা, তুমি নির্ঘাত আমার সাথে ইয়ার কি করছো হোমস? এই ধুলো মাখা পুরনো ছেঁড়া ফাটা একটা টুপি থেকে তুমি মালিকের কি এমন তথ্য পাবে শুনি? এর মধ্যে তো কিছুই নেই। ওয়াটসন, তুমি তো আমার কাজের ধরন খুব ভালো করেই জানো। চোখের সামনে যা থাকে তাকে অবহেলা করতে নেই। এই নাও, আমার লেন্সটা ধরো আর টুপিটা ভালো করে পরীক্ষা করে দেখো। দেখি তুমি এর থেকে তার মালিক সম্বন্ধে কি কি খবর জানতে পারো। নাও। বন্ধুর কথা শুনে একরকম বাধ্য হই টুপিটা হাতে নিলাম। লেন্সটা চোখের সামনে ধরে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। খুবই সাধারণ একটা গোল কালো টুপি, যা বহুদিন ব্যবহার করার ফলে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভেতরে লাল সিল্কের আস্তরণটা ক্ষয়ে গেছে। কোনো কোম্পানির নামও নেই, শুধু একদিকে ছোট করে লেখা HB। টুপির দুপাশে দুটো ফুটো দেখে বুঝলাম চিবুকের সাথে আটকে রাখার চামড়ার পটিটা ছিঁড়ে গেছে। ওপরটায় পুরু ধুলো, রংচটা আর বেশ কয়েক জায়গায় ফাটল ধরা। তবে কেউ একজন কালো কালি লেপে সেই ফাটলগুলো ঢাকার চেষ্টা করেছে। না হে হোমস, আমি তো লেন্স দিয়ে তন্ন তন্ন করে দেখলাম,
কোনো সূত্র বা রহস্যের আলো তো না, আমার চোখে তো পড়লো না। কি বলছো ওয়াটসন? আরে সূত্র তো তোমার চোখের সামনেই জল জল করছে। আসলে গোলমালটা কোথায় হচ্ছে জানো? তুমি যা দেখছো তার থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। আসলে তোমার এই পারবো না মনোভাবের জন্যই তুমি আসল রহস্যটা ধরতে পারছো না। বেশ তো ভাই, আমি না হয় নিরেট বোকা, কিছুই বুঝতে পারছি না, কিন্তু তুমি এই ভাঙা টুপি দেখে কি অন্তর্যামী সেজেছো সেটা একটু বলো তো শুনি। হোমস সোফায় সোজা হয়ে বসে টুপিটা হাতে তুলে নিল, তারপর সেটার দিকে বেশ খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখে তখন এক অদ্ভুত উজ্জ্বলতা। দেখো ওয়াটসন, এই টুপিটা থেকে হয়তো সব কথা জানা যাবে না, তবে কতগুলো ব্যাপার একদম পরিষ্কার। যেমন ধরো, এই টুপির মালিক অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। বছর 3 আগে পর্যন্ত সে বেশ বড় লোক ছিল, কিন্তু এখন তার চরম আর্থিক অনটন যাচ্ছে। লোকটা আগে বেশ হুঁশিয়ার আর গোছানো ছিল, মানে ভেবে চিন্তে কাজ করত। তবে এখন সে কিছুটা বেহিসেবি হয়ে পড়েছে, আর এই অভাব আর বেহিসেবি স্বভাবের কারণে ইদানিং তার স্ত্রীর সঙ্গে রোজ তুমুল ঝগড়াঝাটি চলছে। হোমস, এই একটা পুরনো টুপি দেখে এত কিছু? এই তুমি কি জ্যোতিষী নাকি? আই ডোন্ট গেস ওয়াটসন। শুধু তাই নয়, লোকটা বেশ রাশভারী প্রকৃতির আর ভীষণ অলস। সে নড়াচড়া করতে একদম পছন্দ করে না, ঘর কোনো টাইপের। শরীরটাও এখন আর আগের মতন শক্ত সমর্থ নেই। লোকটা মাঝবয়সী, অল্প কিছুদিন আগে চুল কেটেছে, মাথায় পাকা চুল আছে, আর সে চুলে নিয়মিত লাইম ক্রিম মাখে। আরেকটা মজার কথা বলি, খুব সম্ভবত ওর বাড়িতে কোনো গ্যাসের লাইন নেই, ও এখনো মোমবাতি ব্যবহার করে। হোমস, তুমি কি সত্যি আমার সাথে ঠাট্টা করছো নাকি বানিয়ে বানিয়ে গল্প ভাবছো বলো তো? মোটেই নয় ওয়াটসন, এই যে এতগুলো কথা তোমাকে বললাম, তারপরও কি তুমি সমীকরণটা মেলাতে পারছো না? বিশ্বাস করো হোমস, তোমার এই কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু ধরতে পারছি না। আচ্ছা, প্রথমে বলো, কি করে তুমি বুঝলে যে লোকটা বেশ বুদ্ধিমান? কোনো প্রমাণ আছে? হোমস আর কোনো কথা না বলে টুপিটা ঝট করে নিজের মাথায় বসিয়ে নিল। দেখা গেল বিশাল সাইজের টুপিটা হোমসের ভুরু পর্যন্ত ঢেকে দিল। দেখলে তো, এটা হচ্ছে আকারের কথা ওয়াটসন। যার মাথার খুলি এতখানি বড়, তার মগজে প্রচুর ব্রেন রয়েছে নিঃসন্দেহে, তাই সে আর যাই হোক বোকা হতে পারে না। আচ্ছা, মেনে নিলাম লোকটা বুদ্ধিমান, কিন্তু তার অবস্থা যে এখন খুব খারাপ যাচ্ছে, মানে টাকা পয়সার টানাটানি, সেটা তুমি জানলে কি করে? খুব সোজা, এই টুপিটার ফ্যাশন দেখে বোঝা যায় এটা প্রায় বছর 3 পুরনো, আর সেই জন্যই এর ধারগুলো কুঁচকে গেছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো ওয়াটসন, টুপিটার ভেতরের কাপড়টা আর বাইরের সিল্কের বেল্টটা অত্যন্ত দামি। তার মানে ভদ্রলোক বছর 3 আগে বেশ চড়া দাম দিয়েই এই টুপিটা কিনেছিলেন। এখন টুপিটা প্রায় ফেলে দেবার মতো জরাজীর্ণ অবস্থায় এসেছে, তবুও তিনি এটা বদলে নতুন টুপি কেনেননি। এর থেকে কি অনুমান করা শক্ত যে ওর পকেটের অবস্থা এখন খুবই খারাপ? এখন অবশ্য মনে হচ্ছে তুমি যা বলছো সেটা যুক্তিযুক্ত, কিন্তু লোকটা আগে বেশ গোছানো হুঁশিয়ার ছিল, আর এখন বেহিসেবি হয়েছে, এটা কিভাবে বের করছো? এই যে টুপির একটা অংশ দেখলে বোঝা যাবে যে তিনি একসময় হুঁশিয়ার লোক ছিলেন। তার প্রমাণ হলো এই ছোট চাকতি আর এই আংটা দুটো। এই জিনিসটা কিন্তু টুপির সাথে কেনা যায় না, ফরমাস দিয়ে আলাদা করে বানিয়ে নিতে হয়। এটার সাথে একটা ইলাস্টিকের পটি লাগানো থাকতো, যা চিবুকের সাথে লেগে থাকতো, যাতে জোরে হাওয়া দিলে টুপিটা মাথা থেকে উড়ে না যায়। এর থেকেই বোঝা যায় যে লোকটা আগে বেশ ভেবেচিন্তে সাবধানে চলতো। আর এখন যে বেহিসেবি হয়েছে সেটা কি করে বুঝছো? কারণ এই ইলাস্টিকের পটিটা ছিঁড়ে যাওয়ার পরে সে আর নতুন পটি লাগানোর ব্যবস্থা করেনি। এর থেকে বোঝা যাচ্ছে ওর সেই পুরনো গোছানো অভ্যেসটা চলে গেছে। কিন্তু আবার উল্টো দিক দিয়ে দেখো, টুপিটার যেখানে যেখানে ফেটে গেছে বা রং চটে গেছে, সেখানে সে নিজে কালো কালি লেপেছে, যাতে দূর থেকে কারো নজরে না পড়ে। একটু ভাবলেই বুঝতে পারবে ওয়াটসন, অবস্থা পড়ে গেলেও লোকটার আত্মসম্মান বোধ কিন্তু এখনো নষ্ট হয়নি। মানতেই হচ্ছে হোমস, তোমার এই পর্যবেক্ষণ আর নিখুঁত বিশ্লেষণ সত্যিই জাস্ট অতুলনীয়। হোমস টুপির ভেতরটা লেন্স দিয়ে দেখাতে দেখাতে বলে, আর ওই যে তুমি জিজ্ঞেস করছিলে না ওয়াটসন, লোকটা মাঝ বয়সী, চুলে পাক ধরেছে, 2-4 দিন আগে চুল কেটেছে, আর মাথায় লাইম ক্রিম মাখে, এসব জানলাম কি করে? এ দেখো, টুপিটার ভেতরের আস্তরণটা দেখলেই সব কিছু ভালো করে বোঝা যাবে।
লেন্স দিয়ে ভালো করে দেখো ওয়াটসন। নাপিতের কাঁচিতে কাটা ছোট ছোট চুল আস্তরণের কাপড়ে এমনভাবে আটকে আছে যেন আঠা দিয়ে জোড়া। আর টুপিটা একটু শুঁকে দেখলেই লাইম ক্রিমের গন্ধ অবশ্যই পাবে। এই গন্ধটা তো সত্যিই চেনা, কিন্তু টুপিটার ধুলোবালি। ওইটাই তো আসল পয়েন্ট ওয়াটসন। এই ধুলো কিন্তু রাস্তার নোংরা ধুলো নয়, এরকম হলদে মোটা দানার ধুলো শুধু ঘর বাড়ির ভেতরেই জমে। তার মানে টুপিটা বহু দিন ধরে ঘরের ভেতরে কোনো এক জায়গায় টাঙানো ছিল। আর টুপির ভেতরে ঘামের গন্ধ দেখেছো? এর মানে ওর মাথা ভীষণ ঘামে, আর এত ঘাম হওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের লক্ষণ নয়। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে তুমুল ঝগড়া চলছে, এই মারাত্মক সিদ্ধান্তটা তুমি কি করে নিলে বলো তো? আরে ভাই, দেখতেই তো পাচ্ছ টুপিটায় কি পরিমাণ ধুলো জমে রয়েছে। তার মানে বাড়ির কেউ ওটা কোনোদিন বুরুশ করে পরিষ্কার করে দেয়নি। কোনো লোক যখন মাথায় অমন ধুলো মাখা টুপি পরে বাড়ি থেকে বের হয়, তখন বুঝতে হবে বড় বউয়ের মধ্যে কোনো কারণে জোর রাগারাগি চলছে। হ্যাঁ, কিন্তু হোমস, এমনও তো হতে পারে যে লোকটা বিয়েই করেনি, অবিবাহিতও তো হতে পারে। তা কি করে হবে ওয়াটসন? মনে নেই সেই কুড়িয়ে পাওয়া হাঁসটার পায়ে একটা কার্ড আটকানো ছিল? তাতে কি লেখা ছিল? মিসেস হেনরি বেকার। মিস্টার বেকার নিশ্চয়ই বড়দিনের উৎসবে নিজের স্ত্রীকে খুশি করার জন্যই ওই মোটা সোটা হাঁসটা কিনে বাড়ি ফিরছিলেন। বাপরে, তোমার তো দেখছি সব প্রশ্নের জবাব একদম তৈরিই থাকে। কিন্তু ওই যে বললে ওর বাড়িতে গ্যাসের লাইন নেই, ওটা কিভাবে বুঝলে? টুপিটার গায়ে ভালো করে লক্ষ্য করো, 5-5টা জায়গায় চর্বির দাগ লেগে রয়েছে। একটা বা দুটো দাগ যে কোনো কারণে হতেই পারে, কিন্তু 5টা জায়গায় দাগের মানে হলো লোকটা প্রায়ই জ্বলন্ত চর্বির কাছাকাছি আসে। একটু ভাবতেই আমার মাথাটা খুলে গেল। রাতের বেলা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় ওর এক হাতে টুপি থাকে আর অন্য হাতে থাকে মোমবাতি। গ্যাস লাইন থাকলে এই ধরনের চর্বির দাগ কোনোভাবেই পড়তো না। কি বলছেন, এবার খুশি তো? তোমার এই নিখুঁত বিশ্লেষণ সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো হোমস। কিন্তু একটা কথা বলবো, মানে তুমি তো নিজেই বললে যে এই ঘটনাটার সাথে কোনো ক্রাইম বা অপরাধের কোনো যোগ নেই, আর ওই হাঁসটা হারানো ছাড়া কারো তো কোনো বড় ক্ষতিও হয়নি। তাহলে শুধু শুধু এত বুদ্ধি খরচ করে তোমার লাভটা কি হলো বলো? মানে পুরোটা তো বৃথাই গেল। আমি হাসতে হাসতে কথাগুলো বললাম। হোমস আমার কথার পিঠে কি যেন একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওর ঘরের দরজাটা আচমকা দড়াম করে খুলে গেল। হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল আমাদের চেনা পুলিশ কমিশনার পিটারসন। ওর চোখ মুখ দেখে মনে হলো এমন কোনো অদ্ভুত কাণ্ড ঘটেছে যে বেচারা একেবারে বেসামাল আর অবাক হয়ে গেছে। মিস্টার হোমস, ও মিস্টার হোমস, সেই হাঁসটা। হ্যাঁ, সেই হাঁসটা। কি সেটার কি হয়েছে পিটারসন? ওরা কি শেষমেশ জ্যান্ত হয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে রান্নাঘরের জানলা দিয়ে উড়ে পালালো নাকি? আরে না মিস্টার হোমস, উড়ে পালাবে কেন? এই যে দেখুন দেখুন, মরা হাঁসটার পেটের ভেতর থেকে আমার স্ত্রী কি কেটে উদ্ধার করেছেন। পিটারসন কাঁপতে কাঁপতে ওর হাতের তেলোটা আমাদের চোখের সামনে মেলে ধরল। আর ওর হাতের ওপর রাখা ওটা কি? একটা তীব্র উজ্জ্বল চকচকে নীল রঙের পাথর। আকারে একটা মটরশুঁটির দানার মতো হলেও পাথরটা থেকে এত জোর আলো ঠিকরে বেরোচ্ছিল যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। হোমস মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ও ওরে বাবা পিটারসন, এ যে একেবারে গুপ্তধন। তুমি কি জিনিস কুড়িয়ে পেয়েছো, তোমার কোনো ধারণা আছে? এটা একটা হিরে তো মিস্টার হোমস। হিরে তো খুব দামি পাথর হয়, এটা দিয়ে তো কাঁচও কাটা যায়। হিরে তো বটেই, তবে এটা দুনিয়ার যত দামি পাথর আছে তার মধ্যে অন্যতম সেরা আর মূল্যবান পাথর। এই হোমস, এটা কি মর্কারের কাউন্টেসের সেই হারিয়ে যাওয়া বিখ্যাত নীলকান্তমণি, সেই ব্লু কার্বাঙ্কল? একদম ঠিক বলেছো ওয়াটসন। গত 2-4 দিন ধরে দি টাইমস পত্রিকায় রোজ এই পাথরটার চুরির বিজ্ঞাপন বেরোচ্ছে। ওটা পড়তে পড়তে এই নীলকান্তমণির আকার আকৃতি এখন আমার নখদর্পণে। এই জিনিস পৃথিবীতে অতুলনীয়, এর কোনো জোড়া নেই। বাজারে এটার যে কত দাম হবে তা আন্দাজ করাও সাধারণ মানুষের সাধ্যের বাইরে। হ্যাঁ, কাগজে তো দেখেও ছিলাম এটা খুঁজে দেওয়ার জন্য একটা বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এটা যে খুঁজে এনে দিতে পারবে তার জন্য 1000 পাউন্ড পুরস্কারের কথা বলা হয়েছে। তবে আমার মনে হয় এই পাথরটার আসল দামের কাছে ওই 1000 পাউন্ড 20 ভাগের 1 ভাগও নয়। হ্যাঁ, কি বললেন? 1000 পাউন্ড পুরস্কার? আরে বাস! 1000 পাউন্ডের কথা শুনে পিটারসন তো পুরো থতমত খেয়ে চেয়ারে বসে পড়ল। সে কখনো আমার দিকে আর কখনো হোমসের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল, যেন নিজের কানকেও সে বিশ্বাস করতে পারছে না। একটু বাদে হোমস বলে, বুঝলে পিটারসন, পুরস্কার হিসেবে কাগজে 1000 পাউন্ডের কথা বলা হলেও আমি যতদূর জানি এই নীলকান্ত মণিটা ফিরে পাওয়ার জন্য কাউন্টেস তার সম্পত্তির অর্ধেকও অনায়াসে দিয়ে দিতে পারেন। আচ্ছা হোমস, আমার যতদূর মনে পড়ছে এই বহুমূল্য হিরেটা কসমোপলিটন হোটেল থেকে চুরি হয়ে গিয়েছিল না? একদম ঠিক মনে রেখেছো ওয়াটসন। আজ থেকে ঠিক 5 দিন আগে, মানে 22শে ডিসেম্বর এটা চুরি যায়। জন হর্নার নামে 26 বছর বয়সী একজন কলের মিস্ত্রিকে এটা চুরি করার অপরাধে পুলিশ গ্রেফতারও করেছে। হর্নারের বিরুদ্ধে অভিযোগ এতটাই গুরুতর যে তাকে সরাসরি কোর্টে চালান করে দেওয়া হয়েছে। দাঁড়াও, আমার কাছে বোধহয় পুলিশ কোর্টের সমস্ত কাগজপত্র আছে। দাঁড়াও, কোথায় গেল? হোমস ওর চেয়ারের চারপাশে মেঝের ওপর ছড়ানো খবরের কাগজগুলো ঘাঁটতে শুরু করলো। তারপর একটা কাগজ কুড়িয়ে নিয়ে সমানভাবে দুভাঁজ করে আমাদের সামনে পড়তে লাগলো। কোথায় শোনো, কসমোপলিটন হোটেল থেকে দামি পাথর চুরি। 26 বছর বয়সী কলের মিস্ত্রি জন হর্নারের বিরুদ্ধে অভিযোগ সে মর্কারের কাউন্টেসের বিখ্যাত ব্লু কার্বাঙ্কল বা নীলকান্ত মণিটি চুরি করেছে। হোটেলের ওপরতলার তদারককারী জেমস রাইডার এই অভিযোগ দায়ের করে। রাইডার জানায় কাউন্টেসের ঘরের একটা ভাঙা চুল্লি ঝালাই করার জন্য সে হর্নারকে ডেকে এনেছিল। হর্নার যখন কাজ করছিল রাইডার তখন ওই ঘরেই ছিল। হঠাৎ কাজের প্রয়োজনে রাইডারকে অন্য জায়গায় যেতে হয়। ফিরে এসে সে দেখে হর্নার চলে গেছে। ঘরের দিরাজটা ভাঙা আর টেবিলের ওপর একটা ছোট্ট মরক্কো চামড়ার কৌটো খোলা অবস্থায় পড়ে রয়েছে, যেটিতে হিরেটি রাখা ছিল। রাইডারের চিৎকার শুনে কাউন্টেসের ঝি ক্যাথরিন কুসাক ঘরে ছুটে আসে এবং সেও রাইডারের কথায় সায় দেয়। সেই দিনই সন্ধেবেলা পুলিশ হর্নারকে গ্রেফতার করে। যদিও তার ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাথরটা পাওয়া যায়নি। বি ডিভিশনের ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট জানায় গ্রেপ্তারের সময় হর্নার প্রচণ্ড বাধা দেয় এবং নিজেকে নির্দোষ বলে চিৎকার করতে থাকে। হর্নারের বিরুদ্ধে আগে একটা ছোট চুরির রেকর্ড থাকায় ম্যাজিস্ট্রেট মামলাটি সরাসরি আদালতে পাঠিয়ে দেন। শুনানির সময় হর্নার এতটাই উত্তেজিত ও অস্থির ছিল যে ম্যাজিস্ট্রেটের রায় শুনে সে আদালতেই অজ্ঞান হয়ে পড়ে। তাকে ধরাধরি করে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়। ওরে বাপরে বাপ, এ তো পুরো সাংঘাতিক কাণ্ড। এই হলো গিয়ে পুলিশ কোর্টের খবর। খবরের কাগজটা পাশে সরিয়ে রেখে হোমস গভীর ভাবনায় ডুবে গেল। ওর তীক্ষ্ণ চোখ দুটো দেখে আমার মনে হলো ওর মাথায় কোনো নতুন সমীকরণ কাজ করছে। ওয়াটসন, এখন আমাদের যে প্রধান প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে তা হলো কিভাবে ওই পাথরটা হোটেল থেকে চুরি গেল, আর কি করেই বা সেটা টটেনহ্যাম কোর্ট রোডের একটা বাড়ির রান্নাঘরে মরা হাঁসের পেট থেকে বেরোলো। সত্যি তো, এ তো এক অদ্ভুত গোলক ধাঁধা। এখন তো দেখতেই পাচ্ছ ওয়াটসন, আমাদের ওই টুপির বিশ্লেষণটা কতখানি গুরুতর রূপ নিয়েছে। এই কেসটা আর মোটেই কোনো নির্দোষ রসিকতা নয়। এই পাথরটা পাওয়া গেছে একটা হাঁসের পেটে, আর হাঁসটা হলো মিস্টার হেনরি বেকারের, অর্থাৎ সেই লোকটি যার পুরনো ছেঁড়া ফাটা টুপি নিয়ে আমি এতক্ষণ নাড়াচাড়া করছিলাম এবং যে কথাগুলো তুমি এতক্ষণ এসেই উড়িয়ে দিচ্ছিলে। হ্যাঁ মানে তা তো এখন মানতেই হচ্ছে হোমস, কিন্তু এখন আমাদের করণীয় কি? এখন আমাদের প্রথম কাজ হলো ওই হেনরি বেকার নামের লোকটিকে খুঁজে বের করা। তারপর জানতে হবে এই রহস্যের সাথে ওর কোনো যোগাযোগ আছে কিনা। আর তার জন্য আমাদের সবচেয়ে সোজা রাস্তাটা নিতে হবে, বুঝলে? আমরা শহরের সবকটা সান্ধ্য খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেব। বিজ্ঞাপনে কাজ না হলে তখন অন্য ব্যবস্থা দেখা যাবে। বিজ্ঞাপন? কিন্তু কি লিখবে বিজ্ঞাপনে, মানে কিভাবে দেবে? ওয়াটসন, আমাকে একটা কাগজ আর পেন্সিল দাও তো দেখি, চটপট। হ্যাঁ দাঁড়াও, এইরকম লিখলে কেমন হয় শোনো তো। গুজ স্ট্রিটের মোড়ে একটা হাঁস আর একটা ফেল্ট টুপি পাওয়া গেছে। মিস্টার হেনরি বেকার 221B বেকার স্ট্রিটে সন্ধে 6:30 পর নিজে এসে দেখা করলে তার জিনিস ফেরত পাবেন। বলো ওয়াটসন,
সব পরিষ্কার করে গুছিয়ে বলা হয়েছে তো? লেখা তো চমৎকার হয়েছে, কিন্তু কথা হচ্ছে এই বিজ্ঞাপন কি আদৌ ওর নজরে পড়বে? ও কি দেখবে এটা? নিশ্চয়ই দেখবে ওয়াটসন। একজন গরিব লোকের পক্ষে এই শীতের দিনে একটা আস্ত মোটাসোটা হাঁস আর নিজের টুপি ফেলে আসা মোটেই ছোটোখাটো ব্যাপার নয়। ওর জন্য এটা বেশ বড় লোকসান। দোকানের কাঁচ ভেঙে ফেলায় আর পুলিশ দেখে বেচারা এতটাই ঘাবড়ে গিয়েছিল যে তখন পালানো ছাড়া আর কিছুই ওর মাথায় আসেনি। আমার বিশ্বাস পরে হাঁসটা ফেলে আসার জন্য ওর নিশ্চয়ই খুব আফসোস হয়েছে। আর তাছাড়া বিজ্ঞাপনে তো ওর নাম দেওয়াই থাকছে। ও নিজে না দেখলেও ওর চেনাশোনা কেউ দেখতে পেলে নিশ্চয়ই ওকে এই খবরটা দেবে। যুক্তি আছে। পিটারসন, এই নাও বিজ্ঞাপনটা। কোনো ভালো বিজ্ঞাপন এজেন্সির মারফত এটা আজই বিকেলে সমস্ত খবরের কাগজে ছাপানোর ব্যবস্থা করো। ঠিক আছে মিস্টার হোমস, তা কোন কোন কাগজে দেবো বলুন তো? গ্লোব, স্টার, পলমল, সেন্ট জেমসেস গেজেট, ইভিনিং নিউজ, স্ট্যান্ডার্ড, একো, এগুলোতে তো দেবেই। এছাড়া অন্য যেখানে খুশি দিতে পারো। বেশ, আমি এক্ষুনি ওটার ব্যবস্থা করতে যাচ্ছি। আর ওই মহামূল্যবান নীল পাথরটা, ওটা কি করব? ওটা আপাতত আমি আমার কাছে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা পিটারসন, বিজ্ঞাপন দিয়ে যখন ফিরবে তখন বাজার থেকে ঠিক ওই হাঁসটার সাইজের আর একটা ভালো হাঁস কিনে নিয়ে এসো, কেমন? নতুন হাঁস? কেন বলুন তো? আরে ভাই, যে ভদ্রলোকের হাঁসটা এখন তোমার রান্নাঘরের ডেকচিতে টকবক করে ফুটছে, সে যখন বিজ্ঞাপনের সূত্রে আমার এখানে ওর হাঁস ফেরত নিতে আসবে, তখন ওনাকে তো কিছু একটা ফেরত দিতে হবে নাকি? ও, এই ব্যাপার। ঠিক আছে মিস্টার হোমস, আমি সব ব্যবস্থা করছি। পিটারসন চলে যাওয়ার পর হোমস সেই নীল পাথরটা হাতে নিয়ে ঘরের আলোর সামনে তুলে ধরল। হীরের চারিদিক থেকে যেন এক মায়াবী আলো ঠিকরে বেরোচ্ছিল। দারুণ জিনিস দেখেছো ওয়াটসন, চারদিক দিয়ে আলো একেবারে ঠিকরে বেরোচ্ছে। আসলে বুঝতেই পারছো, এই শহর জুড়ে যত গন্ডগোল আর অপরাধ, তার মূলে রয়েছে এই পাথরটি। সত্যি কথা বলতে কি, এই দামি পাথরগুলো হলো এমন এক একটা টোপ, যা দেখলে বড় বড় অপরাধীরা না গেলে থাকতেই পারে না। আচ্ছা হোমস, এই পাথরটার ইতিহাস সম্পর্কে তোমার কিছু জানা আছে? পৃথিবীতে যতগুলো বিখ্যাত দামি পাথর আছে, তাদের প্রতিটার পেছনে যে কত চুরি, রাহাজানি আর খুন জখমের গল্প রয়েছে তা বলে শেষ করা যায় না। এই পাথরটার কথাই ধরো না, এর বয়স মাত্র 20 বছর। দক্ষিণ চীনের আময় নদীর তীরে এটা পাওয়া গিয়েছিল। এর বিশেষত্ব হলো, এটা দেখতে হুবহু কার্বাঙ্কলের মতো হলেও এর রং কিন্তু চুনির মতো লাল নয়, একেবারে নীল। বয়স কম হলেও এর ইতিহাস বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে কেন? কি হয়েছে এটার জন্য? এটির জন্য ইতিমধ্যেই 2জন মানুষ খুন হয়েছেন। একজনকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, আর একজন তো আত্মহত্যাই করেছে। বলো কি? আর এটা যে কতবার চুরি গেছে তার কোনো ইয়ত্তা নেই। ভাবো ওয়াটসন, মাত্র 40 গ্রেন ওজনের এক টুকরো স্ফটিকায়িত কাঠ কয়লার জন্য মানুষ কত কি না কাণ্ড ঘটিয়ে ফেলেছে। যাকে, এখন এটাকে ভালো করে সাবধানে তুলে রাখি এবং কাউন্টেসকে একটা চিঠি লিখে সব কথা জানিয়ে দিই, কি বলো? হ্যাঁ। আচ্ছা হোমস, ওই যে কলের মিস্ত্রি মানে জন হর্নার, তোমার কি ওকে সত্যি নির্দোষ বলে মনে হয়? এই মুহূর্তে আমি নিশ্চিত করে কিছুই বলতে পারছি না ওয়াটসন। আর মিস্টার হেনরি বেকার, ওই যে যার টুপি আমরা পেলাম, উনি কি এই চুরির মূলে আছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় হেনরি বেকার লোকটা সম্পূর্ণ নির্দোষ। আমার বিশ্বাস, ওই হাঁসটা যে সোনার চেয়েও দামি একটা হিরে পেটে নিয়ে ঘুরছিল, এ কথা বেচারা বিন্দুমাত্র জানতো না। অবশ্য আমার এই ধারণাটা ঠিক না ভুল সেটা আজ বিকেলেই প্রমাণ হয়ে যাবে, যদি আমার দেওয়া বিজ্ঞাপনটা ওর নজরে পড়ে তবেই। তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি নতুন কিছু আর করছো না? না, আপাতত কিছুই করছি না। বেশ, তাহলে আমি এক চক্কর আমার রুগীগুলো দেখে আসি, বুঝলে? সন্ধে ওই 6টা নাগাদ ফিরবো ধরো। এ রহস্যের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তা না জানতে পারলে আজ রাতে আমার আর ঘুম হবে না। বহুত আচ্ছা ওয়াটসন, তাহলে আজ রাত্রিরের খাওয়াটা আমার এখানেই সারছো। আজ রাতে বন মুরগির মাংস আছে। তবে যেসব কাণ্ড কারখানা ঘটছে তাতে বাড়ির মালকিন মিসেস হাডসনকে একটু বলে রাখতে হবে, বুঝলে? রান্না করার আগে মুরগিটা যেন ভালো করে খুঁজে টুজে দেখেন, পেটের ভিতরে আবার কোনো হিরে জহরত লুকিয়ে নেই তো। তা যা বলেছো। এই আসি তাহলে। এক জায়গায় এক রুগীকে দেখতে গিয়ে একটু আটকে পড়েছিলাম। যখন আমি বেকার স্ট্রিটের ফ্ল্যাটে ফিরে এলাম,
তখন ঘড়িতে 6:30 বেজে গেছে। সদর দরজার কাছে এসে দেখলাম কোটের গলা পর্যন্ত বোতাম আটকানো লম্বা মতো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি ওর ঠিক পেছনে এসে দাঁড়াতেই দরজা খুলে গেল। আমরা একসাথেই দুজনে ভেতরে ঢুকে সোজা হোমসের ঘরের দিকে এগিয়ে গেলাম। গুড ইভিনিং। আপনি নিশ্চয়ই মিস্টার হেনরি বেকার, তাই তো? আসুন, আগুনের পাশের ওই আরামদায়ক চেয়ারটায় বসুন। আজকে বাইরে যে ঠান্ডা পড়েছে বাবা, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠান্ডার উপযুক্ত জামা কাপড় পরে বেরোননি। আরে ওয়াটসন, তুমিও একদম ঠিক সময় এসে পড়েছো দেখছি। আমি ঘরে ঢুকে লোকটিকে ভালো করে লক্ষ্য করলাম। লোকটার শরীর বেশ মজবুত, লম্বা আর চওড়া কাঁধ, মাথাটা বেশ প্রকাণ্ড, মুখে চোখে বুদ্ধির ছাপ স্পষ্ট, আর দাড়িটা ছুঁচলো কাঁচা পাকা। নাকের ডগা আর গাল দুটো ঠান্ডায় লাল হয়ে গেছে। ওর পরনের গলাবন্ধ ফ্রক কোটটা বহু পুরনো, আর ভেতরে শার্ট বা জামা বলতে কিছু নেই। দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক একসময় শিক্ষিত ও অবস্থাপন্ন হলেও এখন চরম আর্থিক অসুবিধের মধ্যেই দিন কাটাচ্ছেন। ওর হাত দুটো মাঝে মধ্যেই কাঁপছিল। আচ্ছা মিস্টার বেকার, এই ফেল্ট হ্যাটটা কি আপনার? হ্যাঁ মহাশয়, এই টুপিটা আমারই বটে। আপনার জিনিসগুলো কদিন হলো আমাদের কাছেই আছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো খোঁজাখুঁজি করে খবরের কাগজে কোনো বিজ্ঞাপন দেবেন। আপনি নিজে কোনো বিজ্ঞাপন দেননি তো? কি আর বলবো মিস্টার হোমস, এখন আর আগের মতো পকেটে জোর বা টাকা পয়সা নেই। তাছাড়া আমার মনে হয়েছিল সেই রাতে গুন্ডার দল আমার হাঁস আর টুপি নিয়ে ভেগেছে। ওগুলো ফেরত পাওয়ার যখন কোনো আশা নেই, তখন বিজ্ঞাপন দিয়ে মিছিমিছি পকেটের কটা পয়সা নষ্ট করতে চাইনি। সেটা অবশ্য একেবারে খাঁটি কথা বলেছেন। তবে একটা ভালো কথা আপনাকে জানানো দরকার। আপনার সেই হাঁসটা কিন্তু আমরা রাঁধিয়ে খেয়ে ফেলেছি। কি খেয়ে ফেলেছেন? আমার আস্ত হাঁসটা আপনারা খেয়ে ফেললেন? আরে মিস্টার বেকার, এত রাগ করবেন না। বড়দিনের হাঁস ওভাবে ফেলে রাখলে ওটা দুদিনেই পচে নষ্ট হয়ে যেত। তবে চিন্তা করবেন না, ওই যে টেবিলের উপরে একটা চমৎকার তাজা হাঁস রাখা দেখছেন, ওটা ওজন আর সাইজে বোধ হয় আপনার হাঁসটার মতোই হবে। ওটাতে কি আপনার কাজ চলবে? টেবিলের হাঁসটার দিকে তাকিয়ে এক লহমায় খুশি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই চলবে মিস্টার হোমস। এটা তো বেশ খাসা হাঁস। তবে আপনি চাইলে আপনার আগের সেই হাঁসটার পালক, চর্বি, পা সবই আমি বাক্সে রেখে দিয়েছি, যদি আপনার লাগে। আরে না না, ওইগুলো সেই রাতের এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হিসাবে মনের ডায়েরিতেই থাকুক। ওগুলো এখন আর কি কাজে লাগবে বলুন? আপনি অনুমতি দিলে আমি বরং টেবিলের এই চমৎকার গোটা হাঁসটাই বগল দাওয়া করে বাড়ি নিয়ে যাই। হোমস আমার দিকে আর চোখে একবার তাকিয়ে কাঁধ দুটো অল্প ঝাঁকালো। ওর চোখ দেখে আমি বুঝলাম আমাদের অনুমান একদম ঠিক। এই ভদ্রলোক হীরের ব্যাপারে বিন্দু মাত্র কিচ্ছু জানেন না। তাহলে এই নিন আপনার টুপি আর ওই আপনার নতুন হাঁস। তবে মিস্টার বেকার, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে একটা কথা বলবেন কি? ওই হাঁসটা আপনি ঠিক কোথা থেকে কিনেছিলেন? না মানে আসলে আমি আবার এই হাঁস মুরগির ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড কিনা। সত্যি কথা বলতে কি, ওরকম চমৎকার নধরকান্তি হাঁস আমি খুব কমই দেখেছি। আলবাদ বলবো মিস্টার হোমস, মিউজিয়ামের কাছে আলফা ইন বলে একটা বড় রেস্টুরেন্ট আছে। দিনের বেলাটা আমি মিউজিয়ামেই কাটাই, আর সন্ধ্যের দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে আলফা ইনে রোজ আড্ডা দিই। এই বছর বড়দের উপলক্ষে আলফা ইনের মালিক উইন্ডিগেট গুস ক্লাব বলে একটা ক্লাব তৈরি করেছিল। নিয়ম ছিল প্রতি সপ্তাহে সামান্য কয়েক পেনি করে চাঁদা দিলে ক্রিসমাসের সময় একটা করে আস্ত ভালো হাঁস পাওয়া যাবে। আমি নিয়ম মেনে আমার সব চাঁদা চুকিয়ে দিয়েছিলাম, আর বড়দিনে ওখান থেকেই হাঁসটা পেয়েছিলাম। ব্যাস, তার পরের ঘটনা তো আপনি নিজেই বললেন। ও এই ব্যাপার। যাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে মিস্টার বেকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার হোমস। শুভরাত্রি। দেখেছো হোমস, লোকটার বিন্দু মাত্র কোনো ধারণাই নেই ও কি জিনিস হারিয়েছিল। সেটাই তো দেখলাম ওয়াটসন। হেনরি বেকারের পালা সাঙ্গ হলো। এরা স্পষ্ট যে আসল রহস্যের বিন্দু বিসর্গও উনি জানেন না।
তবে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি বন্ধু, সূত্র এখন অন্যদিকে ঘুরছে। আচ্ছা ওয়াটসন, তোমার কি এখন খিদে পেয়েছে? না তো, মানে না না না, খিদে টিদে এখন পাইনি। এই কিন্তু হঠাৎ খিদের কথা কেন বললে বলো তো? তাহলে চলো এই হাড় কাঁপানো ঠান্ডায় একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। আমাদের হাতে যে সূত্রটা হঠাৎ করে এসে পড়েছে, চলো সেটা একবার হাতে নাতে যাচাই করে দেখে আসি। একদম উত্তম প্রস্তাব হোমস, চলো। আমিও দেখতে চাই এই রহস্যের জল শেষ পর্যন্ত কত দূর গড়ায়। আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা। মাফলারে গলা দুটো ভালো করে জড়িয়ে আমরা আমাদের ওভারকোটের সব কটা বোতাম শক্ত করে আটকে নিলাম। রাতের আকাশটা একদম পরিষ্কার, কোথাও এক টুকরো মেঘ নেই, আর তারাগুলো সব ঝকঝক করছে। ঠান্ডা এতটাই জাঁকিয়ে পড়েছিল যে রাস্তায় যে 2-4 জন লোক হাঁটছিল, ওনাদের নিঃশ্বাসের ধোঁয়া ছাড়ার শব্দ ঠিক যেন পিস্তলের গুলি ছোঁড়ার মতো ফটফট করে শোনা যাচ্ছিল। ফুটপাতে জুতো খটখট আওয়াজ করতে করতে আমরা অক্সফোর্ড স্ট্রিট পেরিয়ে মিনিট 15-র মধ্যে ব্লুমসবেরি অঞ্চলের আলফা ইন রেস্তোরাঁর সামনে এসে পড়লাম। হাওয়ার্নের দিকে যাওয়ার রাস্তার ঠিক কোণেই এই ছোট্ট রেস্তোরাঁটি। হোমস দরজা ঠেলে সোজা ভেতরে ঢুকে ওখানকার লালমুখ মালিক উইন্ডিকেটের কাছে গিয়ে 2 কাপ গরম কফির অর্ডার দিল। তা মিস্টার উইন্ডিকেট, তোমার দোকানের হাঁসের মাংস যেমন উপাদেয় খেতে, কফিটাও যদি ঠিক সেরকম ভালো হয় তাহলে তো জাস্ট দারুণ ব্যাপার হবে। আমার দোকানের হাঁস মানে আপনি কি বলতে চাইছেন বাবু? হ্যাঁ, ওই যে তোমার দোকানের হাঁস। এই তো আধ ঘন্টা আগেই আমি মিস্টার হেনরি বেকারের সাথে কথা বলছিলাম। বেকার তো তোমার ওই বিখ্যাত গুজ ক্লাবের একজন নিয়মিত সভ্য, তাই না? তাই বলুন বাবু, এবার বুঝতে পেরেছি। কিন্তু মুশকিল হলো ওগুলো তো আমার ফার্মের বা আমার নিজের হাঁস নয়। তাই নাকি? তোমার হাঁস নয়? তাহলে ওগুলো কার হাঁস? ওগুলো আমি কভেন্ট গার্ডেনের এক বড় পাইকারি দোকানদারের কাছ থেকে 2 ডজন কিনে এনেছিলাম বাবু। ও আচ্ছা, তা কভেন্ট গার্ডেনের বেশ কয়েকজন মাংসওয়ালার সাথে আমার বেশ ভালোই জানাশোনা আছে। এগুলো ঠিক কার দোকান থেকে নিয়েছিলে বলতে পারো? ওগুলো আমি ব্রেকেনরিজের দোকান থেকেই নিয়েছিলাম। ব্রেকেনরিজ না, ওকে আমি ঠিক চিনি না। আচ্ছা মিস্টার উইন্ডিকেট, আজ তাহলে উঠি। হ্যাঁ, তোমার কফিটা চমৎকার ছিল। তোমার ব্যবসা দিনে দিনে আরো জমে উঠুক। চলি। রেস্তোরাঁ থেকে রাস্তায় বেরোতেই বরফের মতো ঠান্ডা কনকনে জোর বাতাস আমাদের মুখে এসে লাগলো। কোটের কলারটা আরো উঁচুতে তুলতে তুলতে হোমস আমার দিকে তাকালো। চলো ওয়াটসন, এবার তবে ওই ব্রেকেনরিজের সন্ধান করা যাক। বুঝলে বন্ধু, যদিও আমরা একটা সাধারণ মরা হাঁসের পেছনে ধাওয়া করছি, কিন্তু এটা কোনো নিছক বুনো হাঁস তাড়া করার খেলা নয়। মনে রেখো, এর সাথে একটা নিরপরাধ মানুষের ভাগ্য আর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমরা যদি ওয়ান অ্যান্ড অনলি এই সূত্রের সাহায্যে প্রমাণ করতে না পারি যে কলের মিস্ত্রি জন হর্নার কোনো দোষ করেনি, তাহলে আইনের চোখে কম করে হলে ওর 7 বছরের জেল হয়ে যাবে। হ্যাঁ, বাপরে, কি বলছো? 7 বছর? অবশ্য এমনও হতে পারে যে আমাদের অনুসন্ধানের ফলেই ওর আসল দোষটা প্রমাণ হয়ে গেল এবং শাস্তি হলো। কিন্তু সে যাই হোক, আসল কথা হলো পুলিশকে টপকে আমাদের হাতে বরাত জোরে এমন একটা মারাত্মক সূত্র এসে গেছে যার শেষ পর্যন্ত আমাদেরকে দেখতেই হবে। সুতরাং চলো বন্ধু, এবার আমরা দক্ষিণ দিকে হাঁটা দিই। আমরা হবর্ন ছাড়িয়ে এন্ডেল স্ট্রিটের গোলকধাঁধার মতো বিভিন্ন রাস্তা পার হয়ে কভেন্ট গার্ডেনের বাজারে এসে পৌঁছলাম। বাজারের একটা বড় দোকানে সাইনবোর্ডে বেশ মোটা মোটা হরফে লেখা রয়েছে ব্রেকেনরিজ। দোকানের মালিক ব্রেকেনরিজের মুখটা লম্বাটে, ঠিক যেন ঘোড়ার মতো, তবে নাক আর চোখ দুটো বেশ ধারালো। আমরা যখন ওর দোকানে গেলাম তখন ব্রেকেনরিজ ও ওর একটা ছোট সহকারী ছেলে দোকান বন্ধ করার গোছগাছ করছিল। গুড ইভিনিং মিস্টার ব্রেকেনরিজ। আজ কিন্তু ঠান্ডাটা বেশ জব্বর পড়েছে, কি বলেন? ব্রেকেনরিজ কোনো কথা না বলে বিরক্তি মাখা মুখে অল্প মাথা ঝাঁকিয়ে হোমসের দিকে তাকিয়ে রইল। হোমস দোকানের ফাঁকা সাদা মার্বেল পাথরের টেবিলটা দেখিয়ে বলল, তা তোমার দোকানের সব হাসি দেখছি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আজ আর নেই। কাল সকালে যতগুলো চাই এমনকি 500টা হলেও দিতে পারবো। না ভাই, কাল সকালে হলে তো আমার কাজে আসবে না, আজ রাতেই যে আমার লাগতো। তাহলে ওই যে সামনের দোকানটায় আলো জ্বলছে দেখছেন, ওখানে চলে যান, পেয়ে যেতে পারেন।
কিন্তু মুশকিল হলো আমাকে যে বিশেষ করে তোমার এই দোকান থেকেই হাঁস কিনতে বলা হয়েছে। কে বলেছে শুনি? ওই যে মিউজিয়ামের কাছের অ্যালফা রেস্তোরাঁর মালিক ওয়েন্ডিকেট। ও, আলফার ম্যানেজার, বুঝেছি। ওনাকে আমি ডজন 2 মাল সরবরাহ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিই বলছিলেন হাঁসগুলো নাকি দারুণ খেতে। তা ভাই ভালো কথা, ওগুলো ঠিক কোথাকার হাঁস ছিল বলতে পারো? মানে কোথা থেকে আনিয়েছিলে? ব্যাস, হোমসের এই সাধারণ কথাটা শোনা মাত্রই দোকানদার ব্রেকেনরিজ যেরকম রেগে কাঁই হয়ে ঝাঁঝিয়ে উঠল, তা দেখে তো আমি পুরো হতবাক হয়ে গেলাম। ঘাড় বেঁকিয়ে গায়ের চাদর সরিয়ে হাতের আস্তিন গুটিয়ে দস্তুর মতো রুখে দাঁড়িয়ে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন শুনি? যা বলবার তা বাঁকা ভাবে না বলে সোজাসুজি বলুন। আপনার মতলবটা কি শুনি? আরে আরে ভাই, রেগে যাচ্ছেন কেন? আমি তো কোনো বাঁকা কথা বলিনি। আমি শুধু জানতে চাইছিলাম আলফা রেস্তোরাঁর মালিককে যে হাঁসগুলো পাঠানো হয়েছিল সেগুলো তুমি কোথা থেকে জোগাড় করেছিলে, এই তো সাধারণ প্রশ্ন। ও তাই নাকি? এই কথা? তা আমি যদি এখন বলি যে বলবো না, তাহলে আপনি আমার কি করবেন শুনি? আচ্ছা ঠিক আছে, না বলতে চাইলে বলো না, এটা এমন কিছু জীবন মরণ ব্যাপার তো নয়। তবে এইটুকু একটা সাধারণ কথায় তুমি হঠাৎ তো রেগে আগুন হয়ে উঠছো কেন সেটাই তো বুঝতে পারছি না। রেগে যাব না? যদি সকাল থেকে আপনাকেও কেউ এই এক প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিত, তাহলে আপনিও রেগে বম হয়ে যেতেন। আরে বাবা, আমি ব্যবসা করতে বসেছি। ভালো জিনিস ভালো দামে কিনবো আর কাস্টমারদের কাছে ভালো দামে বিক্রি করব। ব্যাস, ঝামেলা ওখানেই চুকে গেল। তা নয় কোথা থেকে একটার পর একটা উটকো আপদ এসে ফ্যাসাদ তৈরি করছে। কে বিরক্ত করেছে তোমাকে? ওই এক আবল তাবল প্রশ্ন। সেই হাঁসগুলো কোথায় গেল, কাকে বিক্রি করেছো, কত দামে বিক্রি করেছো? লোকগুলো এমন ভাব দেখাচ্ছে যেন দুনিয়ায় ওই কটা হাঁস ছাড়া আর কোনো হাঁসই জন্মায়নি। মাথা পুরো চাটনি করে দিল সকাল থেকে। দোকানদার ব্রেকেনরিজের ওরকম চিল চিৎকার আর রাগকে বিন্দুমাত্র পাত্তা দিল না হোমস। সে মুখে একটা উদাসীন ভাব ফুটিয়ে বলল, আরে ভাই শান্ত হও, শান্ত হও। যারা ওই হাঁসগুলো নিয়ে তোমাকে বিরক্ত করছে তাদের আমি চিনিও না, জানিও না। তবে তুমি যদি আমার এই সাধারণ কথার জবাব না দাও তাহলে তো মস্ত বড় লস হয়ে যাবে আমার। একটা বাজিতে আমি ভেসে যাব। বাজি? কিসের বাজি? এই হাঁস মুরগির জাত চেনার ব্যাপারে আমি একজনের সাথে জোর বাজি লড়েছি। আমি বলেছি অ্যালফা রেস্টুরেন্টে যে হাঁসগুলো পাঠানো হয়েছিল ওগুলো খাঁটি পাড়া গাঁয়ের হাঁস। তাহলে মশাই, আপনি বাজিতে গোহারান হেরেছেন। ওগুলো একদম খাঁটি শহরের ফার্ম থেকে জোগাড় করা হাঁস। অসম্ভব, হতেই পারে না, আমি বিশ্বাস করি না। আমি বলছি ওগুলো শহরের ফার্ম থেকে কেনা হাঁস। না ভাই, তোমার কথা আমি কিছুতেই মানতে পারছি না। আপনি কি মনে করেন হাঁস মুরগির ব্যাপারে আপনি আমার চেয়ে বেশি বোঝেন? জানেন, আমি ছোটবেলা থেকে এই লাইনে কাজ করছি। আমি বুক ঠুকে বলছি, আলফার ম্যানেজারকে যে হাঁস দেওয়া হয়েছিল তা পাড়া গায়ের নয়, শহরের ফার্মে বড় করা হাঁস। দূর, বাজে কথা বলো না তো। বাজে কথা? বেশ, বাজি লড়বেন আমার সাথে? 1 সভরেন বাজি ধরবেন। সে তুমি বোঝো ভাই, তোমার নিজের কষ্টের টাকা তুমি মিছিমিছি লোকসান করবে কিনা। তবে আমি যে ঠিক বলছি সে ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তোমার কথাই রইল। ধরো 1 সভরেন বাজি। তাতে আর কিছু না হোক, এই শিক্ষাটা অন্তত পাবে যে না জেনে কারোর সাথে বাজে তক্ক করতে নেই। হোমসের মুখে বাজি হারার কথা শুনে দোকানদার ব্রেকেনরিজ বেশ একটা আত্মপ্রসাদের হাসি হাসল। সে ভাবল 1 সভরেন তোর পকেটেই আসছে। সে চটপট ওর সহকারীকে ডাকলো, ওরে বিল, আমাদের কেনা বেচার খাতাটা একটু নিয়ে আয় দেখি। বিল নামের ছোকরা সহকারী একটা ছোট নোট বই আর একটা বড় লেজার খাতা এনে টেবিলের উপর জ্বলন্ত আলোর সামনে রাখলো। এইবার সব জানতা মশাই, এই ছোট খাতাটার দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো। হ্যাঁ, কি আছে এতে? আমি যাদের কাছ থেকে পাইকারি মাল কিনি তাদের সবার নাম এই খাতায় লেখা থাকে।
এই পাতায় রয়েছে পাড়াগাঁয়ের লোকদের নাম, আর ওনাদের নামের পাশের সংখ্যাটা হলো বড় লেজার খাতার পাতার নম্বর। আর এই 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 যে উল্টো দিকের পাতাটা দেখছেন, যেখানে লাল কালিতে নামগুলো লেখা রয়েছে, এগুলো হলো আমার শহরের সব পোল্ট্রি ফার্মের মালিকদের তালিকা। এইবার এই তালিকার এই 1, 2, 3 নম্বর নামটা একটু চেঁচিয়ে পড়ুন তো শুনি। মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, 249। একদম ঠিক। এইবার ওই বড় লেজার খাতার 249 নম্বর পাতাটা খুলে দেখুন তো কি লেখা আছে। এই তো লেখা রয়েছে মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, ডিম হাঁস মুরগি যোগানদার। বেশ, এবার ওটার ঠিক নিচে কি লেখা আছে চোখ দিয়ে পড়ুন। 22 ডিসেম্বর 24টা হাঁস, প্রতিটা 7 শিলিং 6 পেন্স দরে কেনা হলো। ঠিক তো? এবার তারও তলায় কি লেখা আছে দেখুন। আলফার মালিক মিস্টার উইন্ডিগেটকে প্রতিটা 12 শিলিং দরে বিক্রি করা হলো। তাহলে সব জানতাম মশাই। এবার আপনার ওই বাজির কি হলো, কি বলছেন এবার? দেখে মনে হলো হোমস যেন বাজিতে হেরে মারাত্মক দুঃখ পেয়েছে। সে অত্যন্ত বেজার মুখ করে নিজের পকেট থেকে একটা চকচকে সভরেন বের করে টেবিলের ওপর ফেলে দিল। তারপর হন হন করে দোকান থেকে বেরিয়ে গেল। ওর হাবভাব দেখে মনে হচ্ছিল বাজি হেরে যাওয়ায় সে এতটাই রেগে গেছে যে এই নিয়ে আর কোনো কথাই বলতে চায় না। কিন্তু দোকান থেকে কিছুটা দূরে গিয়ে একটা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়াতেই ওর রূপ পুরো বদলে গেল। সে মুখ চেপে হাসতে লাগলো। হাসতে হাসতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি বললাম, আরে হোমস, কি 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 হয়েছে, তুমি হাসছো কেন? ওখানে তো 1 সভরেন খুইয়ে এলে। ওটাই তো মজা ওয়াটসন। যখনই ওই রকম দাড়ি গোফলা লোকের পকেটে লাল মলাটের খাতা উঁকি দিতে দেখবে, তখনই জানবে যে বাজি ধরালেই ওর পেট থেকে সব সত্যি কথা বের করা যাবে। আমি যদি ওকে নগদ 100 পাউন্ডও দিতাম, তাও আমাকে এত নিখুঁত খবর বের করে দিত কিনা সন্দেহ। ওই 1 সভরেন জেতার লোভে ও খাতা খুলে গড়গড় করে সব গোপন কথা বলে দিল। বাহ হোমস, তোমার মাথা বটে। তার মানে হাঁসগুলো ব্রিক্সটন রোডের মিসেস অক্সফোর্ডের ফার্মের? একদম তাই। বুঝলে ওয়াটসন, মনে হচ্ছে এই জটিল সমস্যার সমাধান এখন আমাদের প্রায় হাতের মুঠোয় এসে পড়েছে। এখন শুধু ভাবছি মিসেস ওকশটের বাড়িতে আজ রাত্রেই হানা দেব নাকি কাল সকালে যাব। কারণ যতটুকু বুঝতে পারছি, আমরা ছাড়াও আরও কোনো লোক ওই হাঁসগুলোর খোঁজ নিতে শুরু করেছে। ঠিক তখনই একটা প্রচণ্ড গোলমালে হোমসের কথা চাপা পড়ে গেল। আমরা যে দোকানটা থেকে একটু আগেই বেরিয়ে এসেছি, ঠিক সেইখান থেকেই এই চিল চিৎকার আর ঝগড়ার আওয়াজ আসছিল। ভালো করে তাকিয়ে দেখলাম দোকানের দরজার গোড়ায় একজন ছুঁচো মুখো লোক ভিজে বেড়ালের মতো জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর দোকানদার ব্রেকেনরিজ ওর দিকে ঘুষি বাগিয়ে প্রচণ্ড চোটপাট করছে। তোমরা তোমাদের ওই হাঁস নিয়ে গোল্লায় যাও, জাহান্নামে যাও। আমি তোমাদের ওই সব হাঁসের ব্যাপারে কিচ্ছু জানি না। এই আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। আর যদি কোনোদিন ওই হাঁসের কথা আমার দোকানে এসে তুলেছ, তবে পেছনে লেলিয়ে দেবার জন্য আমার শিকারি কুকুর তৈরি আছে। যাও, যা বলার ওই মিসেস ওয়াকশটকে গিয়ে বলো। তোমাকে আমি বলতে যাব কেন? আমি কি হাঁসগুলো তোমার কাছ থেকে কিনেছিলাম? হ্যাঁ, না না, তা নয় মিস্টার ব্রেকেনরিজ। তবে কি না ওই হাঁসগুলোর মধ্যে একটা হাঁস যে আমার ছিল। সে তোমার ছিল না কার ছিল, তা তুমি ওই মিসেস ওকশটের সঙ্গে বুঝে নাও। কিন্তু মিসেস ওকশটই তো আমাকে বললেন আপনার সঙ্গে দেখা করতে। মিসেস ওকশট কেন? ওনার জায়গায় প্রশিয়ার রাজা এসে বলল আমার ভারী বয়েই গেছে। এই 1 হাঁস নিয়ে সকাল থেকে আমি ঢের ব্যতিব্যস্ত হয়েছি। আমি সাফ বলে দিচ্ছি, এ ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না। যাও এখন এখান থেকে ভাগো, নতুবা মার খাবে।
ব্রেকেনরিজ ওর দিকে রাগে তেড়ে আসতেই সেই ছুঁচোমুখো লোকটা ভয় পেয়ে ওখান থেকে সোজা পিঠ টান দিল। যাক ওয়াটসন, শেষ পর্যন্ত বোধহয় আজ রাতে আর ব্রিক্সটন রোড পর্যন্ত যাওয়ার দরকার নাও হতে পারে। চলো একটু এগিয়ে গিয়ে দেখা যাক ওখান থেকে পালিয়ে আসা লোকটার কাছ থেকে কোনো গোপন খবর বের করা যায় কিনা। হ্যাঁ চলো। রাস্তায় কিছু বেকার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করছিল। তাদের পাশ কাটিয়ে হোমস খুব তাড়াতাড়ি পা চালালো এবং সেই লোকটার ঠিক পেছনে গিয়ে পৌঁছলো। লোকটা তখনও ভয়ে কাঁপছিল। হোমস পেছন থেকে ওর জামার কলারটা আস্তে করে টান দিল। কে কে আপনি? কি চান আমার কাছে? মাফ করবেন ভাই, একটু আগে ওই রাগী দোকানদারের সঙ্গে আপনার যে কথাবার্তা হচ্ছিল তা দূর থেকে আমার কানে এসেছে। আমার মনে হয় আপনি যে বিপদে পড়েছেন এ ব্যাপারে আমি হয়তো আপনাকে কিছুটা সাহায্য করতে পারি। আপনি কে? আপনি আর এই হাঁসের ব্যাপারে আপনি বা কি জানেন? আমার নাম শার্লক হোমস। দুনিয়ার অন্য সব সাধারণ মানুষরা যা জানে না বা জানতে পারে না সেই সমস্ত গোপন খবর খুঁজে বের করাই হলো আমার আসল পেশা। কিন্তু কিন্তু এই হাঁসের ব্যাপারে কোনো কিছু তো আপনার জানবার কথা নয়। ওটা তো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল বুঝবেন না মিস্টার, এ ব্যাপারে আগা গোড়া প্রথম থেকে শেষ সবটাই আমার জানা। সব জানা? যে হাঁসগুলো ব্রিক্সটন রোডের মিসেস ওকশট দোকানদার ব্রেকেনরিজকে বিক্রি করেছিল, যেগুলো ব্রেকেনরিজ আবার অ্যালফা রেস্টুরেন্টের মালিককে সাপ্লাই করেছিল, আর অ্যালফার মালিক আবার ওর ক্লাবের মেম্বারদের মধ্যে বিলি করেছিল, যাদের মধ্যে একজন হলো মিস্টার হেনরি বেকার। আপনি ঠিক সেই হাঁসগুলোর মধ্যেই বিশেষ একটা হাঁসের হদিশ জানতে চাইছেন, তাই তো? বলুন, আমি কি ভুল বলছি? আমাকে ভুল বুঝবেন না ভাই, আমি কোনো আন্দাজে কথা বলছি না। এ ব্যাপারে আগা গোড়া সবটাই আমার জানা। যে হাঁসগুলো ব্রিক্সটন রোডের মিসেস ওকশট দোকানদার ব্রেকেনরিজকে বিক্রি করেছিল, যেগুলো ব্রেকেনরিজ আবার অ্যালফা রেস্টুরেন্টের মালিককে দিয়েছিল, আর উনি আবার ওর ক্লাবের মেম্বারদের মধ্যে বিলি করেছিলেন, যাদের মধ্যে একজন হলেন মিস্টার হেনরি বেকার। মিস্টার, আমি মনে মনে বোধহয় এতক্ষণ আপনাকেই খুঁজছিলাম। আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না যে এই ব্যাপারটা আমার পক্ষে ঠিক কতটা জরুরি। এটাকে আমার জীবন মরণ সমস্যাও বলতে পারেন। ঠিক সেই সময় একটা ফাঁকা ভাড়াটে ঘোড়ার গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। শেলক হাত দেখিয়ে গাড়িটাকে থামালো। এই দাঁড়াও দাঁড়াও, তাহলে চলুন এই মারাত্মক ঠান্ডায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে কোথাও একটু আরাম করে বসে সমস্ত ব্যাপারটা শান্ত মাথায় আলোচনা করা যাক। তবে গাড়িতে ওঠার আগে সবার আগে আপনার আসল পরিচয়টা জানতে পারলে বেশ ভালো হতো। আগে আমার নাম জন রবিনসন। না না, নকল নাম নয়, আপনার আসল নামটা বলুন। যিনি নিজের আসল পরিচয়টাই গোপন রাখতে চান তার সঙ্গে কাজ করে বা কথা বলে ঠিক সুখ নেই। হোমসের কথার প্যাঁচে পড়ে লোকটার মুখ লজ্জায় আর ভয়ে এক লহমায় লাল হয়ে গেল। মাফ করবেন, আমার আসল নাম জেমস রাইডার। বাহ, ভালো তো, খুব ভালো। হোটেল কসমোপলিটনের একজন দায়িত্বশীল কর্মচারী। চলুন এখন চটপট গাড়িতে ওঠা যাক। আপনি যা যা জানতে চান আমার মনে হয় তার সব খবরই আপনাকে দিতে পারবো। রাইডার একবার আমার দিকে আর একবার হোমসের মুখের দিকে তাকাতে লাগলো। ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর মনের ভেতর ভয় আর লোভের একটা তুমুল টানাপোড়েন চলছে। আমাদের সাথে আসাটা ওর জন্য লাভের হবে নাকি লোকসানের তা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। শেষমেশ দোনোমনো করতে করতে সে গাড়িতে উঠে পড়ল। আধ ঘন্টার মধ্যে আমাদের গাড়ি এসে পৌঁছলো বেকার স্ট্রিটের ফ্ল্যাটে। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, তবে আমাদের এই নতুন সঙ্গীটি যেভাবে ছটফট করছিল, হাত খোলা বন্ধ করছিল আর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, তাতে বুঝলাম সে মনে মনে মারাত্মক রকমের উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাইরের এই হাড় কাঁপানো ঠান্ডার পর ঘরের ভেতরের এই গরম আগুনটা ভীষণ আরামদায়ক লাগছে, কি বলো ওয়াটসন? হ্যাঁ মিস্টার রাইডার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠান্ডায় একদম কাবু হয়ে পড়েছেন। এই বেতের চেয়ারটায় একটু আরাম করে বসুন, আমি রাস্তার জুতোটা বদলে আসছি, তারপর কথা হবে। প্রায় সাথে সাথেই ঘরের জুতো পরে হোমস ফিরে এলো এবং রাইডারের ঠিক মুখোমুখি গিয়ে দাঁড়ালো। বেশ, তাহলে মিস্টার রাইডার, আপনি ঠিক এটাই জানতে চাইছেন তো যে সেই
হারিয়ে যাওয়া হাঁসগুলো শেষ পর্যন্ত কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, দয়া করে বলুন ওগুলো কোথায়। না ভাই, আমার কিন্তু মনে হয় আপনি সবকটা হাঁসের খোঁজ করছেন না। আপনি জানতে চাইছেন বিশেষ একটি নির্দিষ্ট হাঁসের কি হলো, আর সেই হাঁসটা চেনার উপায় হলো ওটার শুধু লেজের দিকে একটা কালো ডোরাকাটা দাগ ছাড়া বাকি সারা গাটা ছিল ধবধবে সাদা। তাই তো ঠিক বলছি নাকি? আপনি আপনি জানেন যে হাঁসটা কোথায় আছে? দয়া করে বলুন। হ্যাঁ জানি জানি, সেই হাঁসটা ঘুরে ফিরে আমার এই ঘরেই এসেছিল। হ্যাঁ, এখানে এসেছিল? হ্যাঁ, আর এখানে আসার পর দেখা গেল যে সেটা যেমন তেমন হাঁস নয়, ওটা একটা অত্যন্ত অসাধারণ হাঁস। সুতরাং ওই হাঁসটার সম্বন্ধে আপনার মনে যে এতখানি কৌতূহল থাকবে তা আমি মোটেই আশ্চর্য হইনি। আর জানেন তো মিস্টার রাইডার, সেই মরা হাঁসটা আমার এখানে এসে একটা ডিম পেড়েছিল। মরা হাঁস ডিম পেড়েছিল? হ্যাঁ, একটা খুব সুন্দর চকচকে নীল রঙের মহামূল্যবান ডিম, আর ওটা আমি আমার মিউজিয়ামে যত্ন করে রেখে দিয়েছি। হোমসের মুখ থেকে নীল রঙের ডিমের কথা শোনা মাত্রই রাইডার ওর চেয়ার ছেড়ে ঝট করে উঠে দাঁড়ালো। ওর মাথাটা এমনভাবে ঘুরে গেল যে সে এখনই মেঝেতে টলে পড়ে যেতে পারে, কিন্তু কোনো মতে দেওয়ালটা হাত দিয়ে ধরে ফেলে সে নিজেকে সামলালো। ওর মুখটা ভয়ে পুরো ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই হোমস টেবিল থেকে একটা লোহার হাত বাক্স চাবি দিয়ে খুলল। হোমস বাক্স থেকে সেই বিখ্যাত নীলকান্তমণি পাথরটা বের করে রাইডারের চোখের সামনে ধরল। সেটা ঘরের আলোয় আকাশের উজ্জ্বল তারার মতো ঝকঝক করে উঠল। রাইডার একদম শুকনো মুখে পলকহীন চোখে পাথরটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে ঠিক বুঝতে পারছিল না যে পাথরটা এখন ওর নিজের বলে দাবি করা ঠিক হবে নাকি চুরির দায় ধরা পড়ে যাওয়ার ভয় অস্বীকার করা ভালো হবে। মিস্টার জেমস রাইডার, তোমার খেল খতম। না না না, একদম ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। বেশি ছটফট করলে পেছনের জ্বলন্ত আগুনে পড়ে ছাই হয়ে যাবে। ওয়াটসন, লোকটাকে একটু ধরে এনে ওই চেয়ারটায় বসিয়ে দাও তো। এই ধরনের সাংঘাতিক চুরি করতে গেলে বুকে যেরকম কড়া ধাতের জোর থাকা দরকার, এই লোকটা মোটেই সেই জাতের নয়। বেচারা তো দেখছি ভয়ই আদমরা হয়ে গেছে। ওকে একটু ব্র্যান্ডি খাইয়ে দাও তো আগে। এই নিন, এটা একটু খেয়ে নিন। এবার একে একটু মানুষের মতো দেখাচ্ছে। আমারও মনে হয়েছিল হয়তো লোকটা এখনই মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে আছড়ে পড়বে, তবে ব্র্যান্ডিটা পেটে পড়তেই সে যেন একটু চাঙ্গা বোধ করল এবং হোমসের দিকে পরম কাতর চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মিস্টার রাইডার, এই পুরো চুরি বা অপরাধের ব্যাপারটা কিভাবে ঘটেছে তার মোটামুটি একটা নিখুঁত হদিশ আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। তাই তোমার কাছ থেকে নতুন করে আর বিশেষ কিছু জানবার আমার নেই। তবে যদি ওটার কোনো ছোটোখাটো অংশ বাদ পড়ে থাকে, সেই জন্য সবটা তোমার মুখ থেকে একবার ঝালিয়ে নিলে ক্ষতি কি? রাইডার, তুমি নিশ্চয়ই কাউন্টেসের এই মহামূল্যবান নীলকান্তমণির খবর অনেক আগে থেকেই জানতে, তাই তো? আগে কাউন্টেসের ঘরের সেই কাজের মেয়েটি মানে ক্যাথরিন কুসাকি আমাকে এই পাথরটির কথা বলেছিল। ওটার লোভ দেখায় আমাকে। আচ্ছা, কাউন্টেসের ঝি ক্যাথরিন কুসাক। তা হঠাৎ রাতারাতি বড়লোক হয়ে যাবার লোভ তোমার চেয়ে ঢের উঁচু দরের মানুষটাই সামলাতে পারে না। তুমি তো কোন ছাড়। কিন্তু বড়লোক হবার জন্য তোমরা যে রাস্তাটা বেছে নিয়েছো জেমস রাইডার, সেটা অত্যন্ত নোংরা আর জঘন্য রাস্তা। তুমি নিজেকে যতই গোবেচারা দেখানোর চেষ্টা করো না কেন, আসলে তোমার এই মাথাটি কিন্তু চরম পেজমি আর শয়তানিতে ভরা। আমি কিছু বুঝিনি মিস্টার হোমস। একদম মিথ্যে কথা বলবে না। তুমি খুব ভালো করেই জানতে যে কলের মিস্ত্রি জন হর্নার লোকটা আগে একবার চুরির অপরাধে ধরা পড়েছিল। তাই তুমি আর তোমার ওই সাগরেদ কুসাক মিলে ভেবে চিনতে প্ল্যানটা এমনভাবে সাজিয়েছিলে যাতে চুরির সমস্ত দোষ খুব সহজে ওই গরিব হর্নারের ঘাড়ে গিয়ে পড়ে। সেই জন্য তোমরা আগে থেকে কাউন্টেসের ঘরের চুল্লিটা সামান্য ভেঙে রেখেছিলে আর ইচ্ছে করেই হর্নারকে ওটা সারানোর নাম করে ডেকে এনেছিলে। হর্নার ওর কাজ শেষ করে চলে যাওয়া মাত্রই তোমরা ঘরের দেরাজ ভেঙে পাথরটা চুরি করে নিলে এবং চোর চোর বলে চিৎকার করে চার মাথায় হই হট্টগোল শুরু করে দিলে।
আর তার ফলে ওই নির্দোষ হর্নার লোকটা পুলিশের হাতে ধরা পড়ে গেল। আর তখন তুমি হোমস ওর কথা শেষ করতে পারল না। ওর কথা কেড়ে নিয়ে জেমস রাইডার শটান ঘরের কার্পেটের উপর শুয়ে পড়ল এবং হোমসের পা দুটো দু হাতে শক্ত করে জাপটে ধরল। দয়া করুন মিস্টার হোমস, আমার বুড়ো বাবা মার কথা অন্তত একবার ভাবুন। ওনারা যদি এই চুরির কথা জানতে পারেন তাহলে সেই দুঃখে ওনারা নির্ঘাত মারাই পড়বেন। ভগবানকে সাক্ষী রেখে বলছি, আমি এর আগে কোনোদিন কোনো অন্যায় বা পাপ কাজ করিনি। আমি দিব্যি কাটছি, দরকার হলে বাইবেল ছুঁয়ে শপথ করছি আমি আর কোনোদিন জীবনে এরকম ভুল কাজ করব না। আমায় ক্ষমা করুন মিস্টার হোমস, প্লিজ। এটাকে আর পুলিশ আর কোর্ট কাছারি পর্যন্ত গড়াতে দেবেন না, ওতে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মিস্টার হোমস প্লিজ। পা ছাড়ো রাইডার, পা ছাড়ো। আগে উঠে ওই চেয়ারটায় ভদ্রভাবে বসো। এখন ধরা পড়ে গিয়ে তো খুব নাকি কান্না কাঁদছো, কিন্তু যখন ওই নিরপরাধ গরিব হর্নার লোকটাকে মিথ্যে চুরির অপবাদে ফাঁসাচ্ছিলে তখন এটা মনে ছিল না? তখন তো একবারও ভাবনি যে তুমি কত বড় জঘন্য আর অমার্জনীয় একটা অন্যায় করছো। একজন নির্দোষ মানুষকে শুধু শুধু বদনাম দিয়ে সারা জীবনের জন্য জেলে পাঠানোর বন্দোবস্ত করেছিলে। মিস্টার হোমস, আমি এই দেশ ছেড়ে চিরকালের মতো পালিয়ে যাব। আমি এখানে থাকবো না। আমি চলে গেলে হার্নারের বিরুদ্ধে কোর্টে সাক্ষ্য দেওয়ার মতো আর কেউ থাকবে না, তখন ওই এমনি খালাস পেয়ে যাবে। যাক, সেসব কথা পরে ভাবা যাবে, এখন সব চালাকি রাখো। আগে ওটার পরের ঘটনাগুলো পরিষ্কার করে বলো দেখি। কিভাবে ওই মহামূল্যবান পাথরটা একটা হাঁসের পেটে চলে গেল, আর কি করেই বা সেই হাঁসটা খোলা বাজারে বিক্রি হয়ে গেল? একদম সত্যি কথা বলবে। যদি আমার মনে হয় যে তুমি একটুও না লুকিয়ে সমস্ত কথা সত্যি বলছো, তবেই আমি ভেবে দেখব যে তোমাকে বাঁচানো যায় কিনা। বুঝতে পেরেছো? হোমসকে ওভাবে ধমক দিতে দেখে রাইডার ভয় নিজের জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো চাটতে লাগলো। তারপর এক বুক আতঙ্ক নিয়ে সব কথা গড়গড় করে বলতে শুরু করলো। আগে মিস্টার হোমস, যা যা ঘটেছিল সব কথাই আমি আপনাকে খুলে বলছি। হার্নারকে যখন পুলিশ ধরে নিয়ে গেল তখন আমার মনে চরম ভয় ঢুকে গেল। পাথরটা কোথায় লুকাবো? পুলিশ যে কোনো সময় এসে আমার ঘর তল্লাশি করতে পারে। হোটেলেও ওটা লুকিয়ে রাখার মতো নিরাপদ কোনো জায়গা ছিল না। তাই আমি একটা কাজের বাহানা করে হোটেল থেকে চটপট বেরিয়ে পড়লাম। সোজা গেলাম ব্রিক্সটন রোডে আমার বোনের বাড়ি। আমার বোন ওকশাটকে বিয়ে করেছে আর ওখানে ওরা হাঁস মুরগির ব্যবসা করে। আচ্ছা, তারপর? আমি যখন রাস্তায় হেঁটে বোনের বাড়ি যাচ্ছিলাম তখন ঠান্ডাতেও ভয়ে আমার কপাল দিয়ে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছিল। রাস্তার প্রতিটা লোককেই আমার ছদ্মবেশী পুলিশ বলে মনে হচ্ছিল। আমাকে ওভাবে হাঁপাতে দেখে বোন তো পুরো অবাক। সে জিজ্ঞাসা করলো, কি রে জেমস, তো শরীর খারাপ নাকি? চোখ মুখ অমন বসে গেছে কেন? ঘামছিস কেন এই ঠান্ডায়? আমি কোনো মতে বানিয়ে বললাম, হোটেলে একটা বড় চুরি হয়েছে ম্যাগি, তাই মনটা ভালো নেই। তারপর ওদের বাড়ির পেছনের উঠোনে বসে পাইপ টানতে টানতে ভাবছিলাম হিরেটা নিয়ে কি করা যায়। আর ঠিক তখনই কি তোমার মডসলি নামের ওই দাগি চোর বন্ধুটার কথা মনে পড়লো? আপনি ওকেও চেনেন মিস্টার হোমস? হ্যাঁ, মডসলি পেন্টেনভিল জেল থেকে সাজা খেটে সবে ছাড়া পেয়েছিল। ও একসময় আমায় বলেছিল চোরাই মাল কিভাবে পাচার করতে হয়। ও সব জানে। আমি ভাবলাম ওর কাছে কিলবার্নে গিয়ে দেখা করব, ও ঠিক বুদ্ধি বাতলে দেবে। কিন্তু পাথরটা রাস্তা দিয়ে ওর কাছে নিয়ে যাই কি করে? পুলিশি তল্লাশি করলেই তো হাতে নাতে ধরা পড়ে যাব। ঠিক তখনই উঠোনে একপাল হাঁস ঘুরে বেড়াতে দেখে আমার মাথায় আচমকা একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। আমি ভাবলাম পাথরটা লুকিয়ে রাখার এমন একটা উপায় বার করব যা কোনো বাপের জন্মেও কোনো গোয়েন্দা পুলিশ খুঁজে পাবে না। তা কি উপায় করলে রাইডার? বোন আমাকে আগে বলেছিল বড়দিনের উপহার হিসাবে ওখান থেকে যে কোনো একটা হাঁস আমি বেছে নিতে পারি। আমি ভাবলাম এখনই হাঁসটা বেছে নেব আর ওটার পেটে পাথরটা পুরে নিয়ে কিলবার্নে মর্সলির বাড়ি চলে যাব। আমি একটা বড়সড় হাঁসকে তাড়িয়ে তাড়িয়ে চালাঘরের ভেতর নিয়ে গেলাম। হাঁসটা ছিল ধবধবে সাদা, শুধু লেজের কাছে একটা কালো ডোরাকাটা দাগ ছিল। আমি ওটাকে জাপটে ধরে জোর করে ওটার ঠোঁট দুটো ফাঁক করলাম।
তারপর হিরেটা ওর গলার ভেতর পুরে দিলাম। হাঁসটা কোঁক করে একটা ঢোক গিলল আর পাথরটা ওর পেটে নেমে গেল। ওটা ছটফট করছিল, আর ঠিক তখনই আমার বোন ম্যাগি সেখানে চলে এলো। ও, তা ম্যাগি কি সবটা দেখে ফেললো? বোন এসে বলল, হাঁসটাকে নিয়ে কি করছিস জেমস? আমি আমতা আমতা করে বললাম, কিছু না রে ম্যাগি, তুই তো একটা হাঁস উপহার দিবি বলেছিলি, তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। বোন তখন বলল, ও তাই বল, তোর জন্য তো আমরা একটা বড় হাঁস আলাদা করে খাইয়ে দাইয়ে মোটা সোটা করে রেখেছি। ওটার নাম দিয়েছি জেমসের হাঁস। এখানে মোট 26টা হাঁস আছে, একটা তোর, একটা আমাদের, আর বাকি 24টা বিক্রির জন্য। আমি জেদ ধরে বললাম, না ম্যাগি, আমার ওই বড় হাঁস লাগবে না। আমায় যদি এই লেজে কালো দাগালা সাদা হাঁসটা দিস তবে আমি খুব খুশি হব, আর এটা আমি আজই বাড়ি নিয়ে যাব। বোন একটু দুঃখ পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে ওটাকেই মেরে নিয়ে যা। তাহলে তুমি ওটাকেই বোনের বাড়ি থেকে মেরে নিয়ে গেলে? হ্যাঁ মিস্টার ওয়াটসন, আমি ওটাকে মেরেই সোজা কিলবার্নে আমার চোর বন্ধু মসলির বাড়ি নিয়ে গেলাম। আমার এই বুদ্ধি শুনে ও তো হেসেই অস্থির। তারপর আমরা দুজনে মিলে হাঁসটার পেট চিরে ফেললাম, আর পেট চিরতেই আমার তো চোখ পুরো কপালে উঠে গেল মিস্টার হোমস। পেটের মধ্যে কেন হাঁসটার শরীরের কোথাও কোনো নীল পাথরের চিহ্ন পর্যন্ত নেই। নেই? সে কি, পাথর গেল কোথায়? আমি বুঝলাম মস্ত বড় কোনো ভুল হয়ে গেছে। আমি হাঁসটাকে ওখানেই ফেলে রেখে আবার ছুটতে ছুটতে বোনের বাড়ি ফিরে এলাম। উঠোনে গিয়ে দেখি একটা হাঁসও আর খাঁচায় নেই। বোনকে জিজ্ঞেস করলাম, ম্যাগি, হাঁসগুলো কোথায় গেল রে? বোন বলল, কেন, কভেন্ট গার্ডেনের দোকানদার ব্রেকেন রিজ এসে সব 24টা হাঁস কিনে নিয়ে চলে গেল যে। আমি তখন মাথা ঘুরে যাওয়ার মতো জিজ্ঞেস করলাম, ম্যাগি, তোর পালের মধ্যে কি ওই রকম লেজে কালো দাগওয়ালা আর একটা সাদা হাঁস ছিল? ম্যাগি বলল, হ্যাঁ জেমস, ওই রকম হুবহু একজোড়া হাঁস ছিল। ও দুটোকে আলাদা করা আমার নিজের পক্ষেও অসম্ভব ছিল। তার মানে তুমি ভুল করে জোড়ার অন্য হাঁসটার পেটে পাথর না পুড়েই বাড়ি নিয়ে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ মিস্টার হোমস। ম্যাগির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বুঝলাম আমি ভুল হাঁসটা কেটেছি, আর হিরোওয়ালা আসল হাঁসটা চলে গেছে ব্রেকেন রিজের দোকানে। আমি সময় নষ্ট না করে ব্রেকেন রিজের দোকানে গেলাম, কিন্তু ও তো আমায় তাড়িয়ে দিল। হাঁসগুলো কাকে বিক্রি করেছে কিছুই বলল না। আপনারা তো একটু আগেই দোকানে ওর মুখে শুনলেন সব। এখন আমার বোন ভাবছে আমার মাথা খারাপ হয়ে গেছে। সত্যি মিস্টার হোমস, আমার নিজের মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি সামান্য লোভের জন্য চোর বনে গেলাম, অথচ যে জিনিসটার জন্য চোর হলাম সেই মহামূল্যবান জিনিসটাই তো আমার হাতছাড়া হয়ে গেল। হায় অদৃষ্ট। রাইডার কথা শেষ করে বাচ্চাদের মতো মুখ ঢেকে কেঁদে ফেলল। আমরা কেউ কোনো কথা বললাম না, শুধু হোমস গভীর চিন্তায় মগ্ন হয়ে টেবিলের উপর ওর আঙুল দিয়ে টকটক করে শব্দ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হোমস সোফা থেকে উঠে সোজা গিয়ে ওর ঘরের সদর দরজাটা হাঁ করে খুলে দিল। জেমস রাইডার, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কি কি বলেন মিস্টার হোমস? আমায় ছেড়ে দিচ্ছেন? ও ভগবান আপনার মঙ্গল করবেন, আপনার অনেক দয়া। এই আর একটিও কথা নয়, মুখ বন্ধ করো এবং সোজা এখান থেকে চলে যাও। যাও। আর কোনো কথা বলার দরকারও পড়ল না। রাইডার ওর কোটের পকেটে হাত গুঁজে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বসেই আমরা শুনতে পেলাম সে ওর জীবন ফিরে পাওয়ার আনন্দে সিঁড়ি দিয়ে দুর্দার শব্দ করে নিচে নেমে সোজা রাস্তায় পালিয়ে গেল। কাজটা কি ঠিক হলো হোমস? মানে একজন পাকা চোরকে তুমি এভাবে ছেড়ে দিলে? আইনত কি এটা অপরাধ নয়? দেখো ওয়াটসন, পুলিশ ওনাদের কাজের গাফিলতি বা চোর ধরার দায়িত্ব কিন্তু আমাকে দেয়নি। আর তাছাড়া কলের মিস্ত্রি হর্নারের শাস্তি হবার আর কোনো আশঙ্কাই নেই, কারণ আসল চোর জেমস রাইডার যখন ভয়ে দেশ ছেড়ে গা ঢাকা দেবে তখন হর্নারের বিরুদ্ধে কোর্টে কোনো বড় প্রমাণ বা অভিযোগই টিকবে না, বুঝেছো? তা অবশ্য ঠিক। হয়তো কাজটা ঠিক আইনসম্মত হলো না ওয়াটসন, তবে একটা মানুষকে খারাপ হওয়ার হাত থেকে বাঁচানো গেল। এই রাইডার লোকটা কিন্তু পাকা চোর নয়, ও স্রেফ লোভে পড়ে ভুল করেছিল।
এখন ওকে যদি আমি জেলে পাঠাতাম তাহলে জেলের দাগি আসামিদের সাথে থেকে ও ভবিষ্যতে আরও বড় আর ভয়ঙ্কর এক অপরাধী হয়ে বের হতো। তাছাড়া মনে রেখো বন্ধু, এখন বড়দিনের মরশুম, আর ক্রিসমাস হলো মানুষকে ক্ষমা করার সবচেয়ে বড় সময়। এটা কিন্তু ভালো বলেছো, চমৎকার বলেছো। বরাত জোরে আমাদের দরজায় একটা দারুণ আর জটিল রহস্যের সমস্যা এসে হাজির হয়েছিল। বড়দিনের ছুটিতে সেটা আমরা সাকসেসফুলি সমাধান করতে পেরেছি, এতেই আমরা খুশি। এখন চলো বন্ধু, আর বেশি রাত না করে রাতের খাওয়াটা সেরে নেওয়া যাক। চলো। এই আজকে রাতে আমাদের মেনুটা কি? আজ রাতের মেনু? হ্যাঁ, আজ রাতে আমাদের ডিনারে রয়েছে একটা আস্ত ডাক রোস্ট। হ্যাঁ, একদম ঠিক বলেছো হোমস। চলো 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 চলো। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস অ্যাডভেঞ্চার কাহিনী নীলকান্তমণি রহস্য। গল্প পাঠ তথা ওয়াটসনের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। শার্লক হোমসের চরিত্রে অভিনয় করলেন দীপ কাইজার বসু। অন্যান্য ভূমিকায় ছিলেন তৃণাঞ্জয় ভট্টাচার্য, ডোনা ভট্টাচার্য, অরিজিৎ ভদ্র এবং মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।